মাতৃতীর্থে কুম্ভ, মনিকা গঙ্গোপাধ্যায়। পত্রিকার 18তম বর্ষ, প্রথম সংখ্যা, জুলাই 2004। জয়রামবাটিতে মায়ের 150তম জন্মোৎসবের সেই দিনগুলি প্রায়ই মনে পড়ে। 21শে ডিসেম্বর রবিবার সকালে একটি বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছিল মায়ের মন্দির প্রাঙ্গণ থেকে। গন্তব্য শিহরের এল্লাপুকুর। শোভাযাত্রায় যাব বলে আমি এবং আমার বোন প্রস্তুত হয়ে এলাম মায়ের মন্দির প্রাঙ্গণে, মায়ের পালকিতে কাঁধ দেওয়ার বাসনা নিয়ে। মায়ের পালকি বাহক এত অগণিত যে ততক্ষণে মা অন্যদের কাঁধে বাহিত হয়ে অনেক দূর এগিয়ে গেছেন। আর সেই শোভাযাত্রা এত দূর বিস্তৃত ছিল যে মায়ের পালকির দর্শন পর্যন্ত পেলাম না। শুনেছি আগের দিন থেকে 3টি হাতি এনে রাখা হয়েছিল শোভাযাত্রার শরিক হিসেবে, কিন্তু তারা আমাদের থেকে অনেক দূরে। বিভিন্ন বিদ্যালয় থেকে এসেছে ছাত্রছাত্রীরা শোভাযাত্রায় অংশ নিতে। সেই বহুদূর বিস্তৃত শোভাযাত্রার কোনো এক অংশে আমরাও চললাম। একটি ভ্যানে একটি বালিকাকে সারদারূপে সাজানো হয়েছে। পুরুলিয়া মিশন বিদ্যাপীঠের ছাত্র শিক্ষকরা অংশ নিয়েছেন শোভাযাত্রায়। এসেছেন নরেন্দ্রপুর মিশন বিদ্যাপীঠের আবাসিকরাও, এসেছেন গ্রামীণ ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকারাও। এর মধ্যে আবার আছে নবীন প্রবীণ সকল ভক্তের সমারোহ। এ যেন এক মহা মিলন মেলা। এই কদিনের অনুষ্ঠান ছাড়া 24শে ডিসেম্বর জয়রামবাটির গ্রামবাসীদের প্রায় 5000 মানুষজনকে অন্ন ব্যঞ্জন মৎস্য মিষ্টান্নাদি পেট ভরে ভোজন করানো হয়। সকলেই তৃপ্তি লাভ করেন এবং আনন্দ করেন। এই 7 দিন ধরে গড়ে 20,000 করে ভক্ত প্রসাদ পেয়েছিলেন। প্রায় 1.5 লক্ষ মানুষ হয়েছিল। আমি এবং আমার স্বামী জয়রামবাটিতে উপস্থিত হয়েছিলাম 16ই ডিসেম্বর সকালে। 21শে ডিসেম্বর শোভাযাত্রার শেষে আমাদের ফিরে আসার কথা দুর্গাপুর। শোভাযাত্রায় যাওয়ার আগে আমরা চেয়েছিলাম গাড়িতে জিনিসপত্র তুলে প্রস্তুত হয়ে থাকতে। মায়ের নতুন বাড়ির কাছেই সুসজ্জিত বিশাল প্রবেশদ্বার তৈরি হয়েছিল সারদা মেলাতেও। আমার স্বামী পূর্ব কথা মতো অপেক্ষাও করেছিলেন মায়ের নতুন বাড়ির কাছের প্রবেশদ্বারের বাঁ দিকের অনুসন্ধান অফিসে। কিন্তু আমরা শোভাযাত্রার শেষে যখন মায়ের ঘাটে বাস স্ট্যান্ডে পৌঁছেছি তখন বিস্ময়ে হতবাক। সামনে অথই জনসমুদ্র ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। তিল ধারণেরও জায়গা নেই। মায়ের মন্দিরে যাওয়া তো দূর। তখন জনসমুদ্র মায়ের মন্দিরের দিকে ধাবমান। বোনকে বললাম, সব বাস মায়ের ঘাটে লোক নামিয়ে খালি হয়ে যাচ্ছে, সুতরাং এই সুযোগে বোনের বাড়ি কতুলপুর চলে যাওয়াই শ্রেয়। নইলে মায়ের মন্দিরে প্রসাদ পাওয়ার পর যখন এই জনতা আবার প্রত্যাবর্তনমুখী হবে তখন ফেরারও জায়গা পাওয়া যাবে না। মা আছেন মাত্র কয়েকশো ফুট দূরে মন্দিরে, অথচ মায়ের মন্দিরে পৌঁছনো অন্তত 1 ঘন্টার ব্যাপার এবং দুঃসাধ্যও বটে। সত্যিই তো, মা আমাদের এত কাছে, অথচ মায়ের কাছে পৌঁছই কই। কতুলপুর যাওয়াই শ্রেয় মনে করে বাস ধরলাম। এদিকে বোনের বাড়িতে ফিরে কেবলই মনে হচ্ছে আমরা তো ফিরলাম, কিন্তু ওই ভিড়ে আমার স্বামী কিভাবে উৎকণ্ঠায় আমাদের খুঁজে বেড়াবেন। মাতৃমন্দিরে ফোন করা বৃথা, কেননা তখন তো সন্ন্যাসীবৃন্দ এই বিশাল জনসমুদ্রকে পরিচালিত করতে হিমশিম খাচ্ছেন। অতঃপর মাই শেষ গতি। মায়ের কাছে প্রার্থনা করছি উনি যেন বুদ্ধি করে কতুলপুর চলে আসেন। বিকেল 5:30 নাগাদ যখন ফিরে এলেন তখন শুনলাম বিকেল পর্যন্ত এত ভিড় যে সেই ভিড়ে গাড়ি বের করায় জনতা গাড়িকেই লাঠিপেটা করে ক্ষতবিক্ষত করেছে। পুলিশ প্রশাসনের মতে সেদিন ওই ভিড় 1.5 লক্ষ ছাপিয়ে গিয়েছিল। কতুলপুরে এক ভদ্রলোক বলেন তিনি জয়রামবাটি গিয়েছিলেন, কিন্তু ভিড়ের চোটে বাস স্ট্যান্ড থেকেই ফিরে আসতে হয়েছে,
মাতৃমন্দিরে আর যেতে পারেননি। ভিড়ের ভয়ে কখনো কুম্ভ যায়নি। কুম্ভ স্নান যদি মুক্তির আশায় করা হয় আর কুম্ভ মেলার ভিড় যদি উল্লেখযোগ্য হয়, তবে এই জনসমুদ্রের মাঝখানে স্বয়ং মুক্তিদায়িনী মায়ের ভাব সলিলে অবগাহন করে আমাদের কুম্ভ স্নানই হল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।